আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিএনপির বিজয়ে কেন স্বস্তিতে আওয়ামী লীগ। 12 তারিখ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হাজারো বিতর্ক বা যেভাবেই হোক নির্বাচনটি হয়ে গেছে। আজকে 15 তারিখ, ইতিমধ্যেই কয়েকদিন হয়ে গেছে। এর মধ্যে আওয়ামী লীগের শিবিরে বা আওয়ামী লীগে যদি আপনি একটু খোঁজ নেন, সারা বাংলাদেশে একটু 1.5 বছর আগের যে অস্বস্তির একটা ব্যাপার ছিল, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানুষ। কেন ফেলছে? কোন অস্বস্তির কারণ কি কোথাও ঘটেছে গত কয়েকদিনে? আমি অন্তত পক্ষে শুনিনি। এবং আরো অস্বস্তির কারণ না ঘটার কারণগুলো কি, আমরা এর গভীরে এই ভিডিওতে ঢুকবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত সময় চলছে। অনেকেই প্রশ্ন করছেন, আওয়ামী লীগ কেন মাঠ ছেড়ে দিল? কেন বিএনপির উত্থানে দলের ভেতর এক ধরনের নীরব স্বস্তি কাজ করছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, জামাত কিংবা বিএনপি, এরা কি আসলে আলাদা কোনো শক্তি, নাকি একই সুতোয় গাঁথা মার্কিন গ্র্যান্ড চেসবোর্ড ডিপ্লোমেসির দাবার গুটি? আজকের ভিডিওতে আমরা কোনো ইমোশন দিয়ে নয়, বরং ভূ রাজনীতির গভীর থেকে বিশ্লেষণ করব কেন আওয়ামী লীগ দেশ ও মানুষের বৃহত্তর স্বার্থে বর্তমান বিপর্যয়কে মেনে নিয়েছে। কেন শেখ হাসিনা আসলে কোনো দলের সাথে নয়, লড়ছেন এক বৈশ্বিক শয়তানবাদী নীল নকশার বিরুদ্ধে, যারা বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বা আফগানিস্তান কিংবা ইরান বানাতে চায়। আমাদের বুঝতে হবে গ্র্যান্ড চেসবোর্ড কি। পশ্চিমা শক্তিগুলো যখন কোনো অঞ্চল দখল করতে চায় বা অস্থিতিশীল করতে চায়, তখন তারা সরাসরি যুদ্ধ না করে স্থানীয় কিছু কেনা গোলাম তৈরি করে। আপনারা লক্ষ্য করে থাকবেন, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিএনপি, জামাত, সবার সুর কিন্তু একই সুরে বাধা ছিল। আমরা গত 1.5 বছর সেটি দেখেছি। এদের সবার ম্যানেজারের ভূমিকা পালন করেছে একটি নির্দিষ্ট বিদেশি গোয়েন্দা সংস্থা এবং নেপথ্যে রয়েছে পাকিস্তানি সামরিক প্রভাব। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ গত 15 বছরে যে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রেখেছিল, তা এই গ্র্যান্ড চেসবোর্ড মাস্টারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারা চায় বাংলাদেশে এমন এক সরকার থাকুক যারা তাদের সামরিক ঘাঁটি করার অনুমতি দেবে এবং বঙ্গোপসাগরে তাদের আধিপত্য নিশ্চিত করবে। এই যে বাঙালি জাতীয়তাবাদ বিরোধী শক্তিগুলো আজ এক কাতারে দাঁড়িয়েছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা সুদূর প্রসারী মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগ কেন বিএনপির বিজয়ে খুশি হচ্ছে? উত্তরটা খুব সহজ কিন্তু গভীর। দেশকে চূড়ান্ত রাষ্ট্রধ্বংসী পরিকল্পনা থেকে বাঁচাতে। পশ্চিমা মাস্টার প্ল্যানের সবচেয়ে বিপজ্জনক অংশটি ছিল বর্তমান সংবিধানকে বিলুপ্ত করা। আপনারা গত 1.5 বছরে অসংখ্যবার শুনেছেন সংবিধান পুনর্লিখন বা সংবিধান বাতিল করার কথা উঠেছে। এটা কেন? কারণ সংবিধান না থাকলে দেশে কোনো আইনি কাঠামো থাকবে না, আর এই সুযোগে তারা তরুণ ও ছাত্র মিলিশিয়া তৈরি করতে চায়, যাদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া তাদের পরিকল্পনা ছিল। ঠিক যেভাবে ইউক্রেনে নিও নাৎসি বাহিনী বা মধ্যপ্রাচ্যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তৈরি করা হয়েছিল। আওয়ামী লীগ বুঝেছে, এই মুহূর্তে যদি জামাত বা কোনো চরমপন্থী শক্তি অথবা এই সিভিল মিলিটারি এক্সপেরিমেন্ট চলতে থাকে, তবে দেশ ধ্বংস হয়ে যাবে। তার চেয়ে বরং চেনা শত্রু বিএনপি ক্ষমতায় থাকা ভালো, কারণ বিএনপি অন্তত একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে কাজ করে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের রাজনৈতিক সিস্টেমটি টিকে থাকে, যা আওয়ামী লীগকে আবার ফেরার পথ করে দেয়। অর্থাৎ বৃহত্তর বিপর্যয় রুখতে বিএনপিকে মেনে নেওয়া একটি সুচিন্তিত রাজনৈতিক চাল। অনেকেই বলছেন, কেন আওয়ামী লীগ লড়াই করলো না? মনে রাখবেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার রাজনীতি করে না, তারা দেশ রক্ষার রাজনীতি করে। শেখ হাসিনা জানতেন, যদি তিনি নিজে জেদ ধরে থাকতেন, তবে এই পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশকে ইরাক বা সিরিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত করত। দেশপ্রেমিক নেতা হিসেবে তিনি নিজের গদি রক্ষার চেয়ে দেশের মানুষের জীবন বাঁচানোকে বড় মনে করেছেন। আওয়ামী লীগ আজ লড়াই করছে সেই পশ্চিমা ইহুদি চক্রের বিরুদ্ধে, যারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার ইউক্রেন বানিয়ে এই অঞ্চলে যুদ্ধ বাঁধাতে চায়। আমরা দেখেছি ইউক্রেনের কি অবস্থা হয়েছে, দেশটি আজ ছায়ে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ চায় না বাংলাদেশের সাধারণ মানুষ সেই আগুনের মুখে পড়ুক, তাই সাময়িকভাবে পিছিয়ে আসা মানে পরাজয় নয়, বরং দেশকে বাঁচানোর এক কৌশলগত ত্যাগ। এখানে একটি তাত্ত্বিক প্রশ্ন এসে যায়, জামাত জয়ী হলে কি হতো? জামাত যদি পূর্ণ ক্ষমতায় আসতো তবে তারা আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা করত, কারণ তাদের আদর্শই হলো ধ্বংস করা। কিন্তু বিএনপি বিজয়ী হলে রাজনীতিতে একটি ভারসাম্য থাকে। আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের মধ্যকার যে চিরচেনা সিস্টেম তা টিকে থাকে। বিএনপি ক্ষমতায় এলে তাদের ব্যর্থতাগুলো খুব দ্রুত মানুষের সামনে প্রকাশ পাবে। যখন দেশের মানুষ দেখবে যে উন্নয়নের চাকা থেমে গেছে এবং বিদেশি প্রভুদের হাতে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, তখন তারা আবার আওয়ামী লীগকে খুঁজবে। রাজনীতির এই সিস্টেমটি টিকে থাকলেই আওয়ামী লীগের ফেরা সহজ হবে। তাই বিএনপির বিজয়ে আওয়ামী লীগ হতাশ নয়, বরং কৌশলগতভাবে খুশি। পরিশেষে বলবো, বিএনপির বিজয়ে হতাশ হয়ে নিজ দলের বা নেতাদের সমালোচনা করবেন না, দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। মনে রাখবেন, যারা এই দেশের জন্ম দিয়েছে তারা দেশ ধ্বংস হতে দেবে না। আওয়ামী লীগ ফিরে আসবেই, কারণ জনগণের নাড়ি চেনে এই দলটি। বৃহত্তর চিত্রটি বোঝার চেষ্টা করুন। আমরা এখন এক অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু এই অন্ধকার কেটে যাবে। ধৈর্য ধরুন এবং দেশকে আফগানিস্তান বা ইউক্রেন হওয়া থেকে বাঁচাতে জনমত গড়ে তুলুন। আপনি কি মনে করেন বিএনপি ক্ষমতায় আসা আওয়ামী লীগের জন্য ফেরার পথ সহজ করবে? কমেন্টে আপনার মতামত জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সাথে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে চট্টগ্রাম বন্দর লিজ বনাম পে কমিশন আন্দোলন শেষ মুহূর্তে কি খাদের কিনারে সরকার? তার আগে আমরা একটু দেখতে চাই যে চট্টগ্রাম বন্দর আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি কি এবং পে কমিশন নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতিটা একটু দেখে নিয়ে এসে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রথমেই যাওয়া যাক চট্টগ্রাম বন্দর আন্দোলনে। চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটর ডিপিওয়াল কে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত 31শে জানুয়ারি থেকে শ্রমিক কর্মচারীরা আন্দোলন শুরু করেছিলেন। নৌপরিবহন উপদেষ্টার সাথে বৈঠকের পর আন্দোলনকারীরা গতকাল শুক্র ও শনিবার মানে আজকে এবং আগামীকাল 6 এবং 7 ফেব্রুয়ারি এই 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে। তবে তাদের দাবি মানা না হলে রবিবার থেকে পুনরায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে সরকারও কঠোর অবস্থানে গেছে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে। আন্দোলন স্থগিত হলেও আন্দোলনের আড়ালে নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 15 জন শ্রমিক নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে। তাদের মোংলা ও পায়রা বন্দরে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারির জন্য সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। তাদের স্থাবর অস্থাবর সম্পদ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ সরকার এই বন্দর আন্দোলনকে দমনের মাধ্যমে এটাকে মোকাবেলা করবার একটা পলিসি ইতিমধ্যে নিয়েছে। গতকাল নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন গতকাল বন্দরে আলোচনা করতে গেলে তিনি সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। তাদের কথা, এই ব্রিগেডিয়ার সাখাওয়াত বা সরকারের কথা হচ্ছে যে কোনো মূল্যে তারা বিদেশিদের হাতে লিজ দেবেন। এই যে গত 31শে জানুয়ারি থেকে কর্মবিরতির ফলে বন্দরে কয়েক হাজার কন্টেনারের জট সৃষ্টি হয়েছে এবং রপ্তানি বাণিজ্যে মারাত্মক ক্ষতির প্রভাব পড়া শুরু করেছে এবং রবিবার থেকে যদি এই আন্দোলনটা আবারও চালু হয় তাহলে এটি মারাত্মক ক্ষতির দিকেই যাবে। অন্যদিকে পে কমিশন আন্দোলন, আজকেও পে কমিশন আন্দোলন নিয়ে ঢাকার রাজপথ উত্তপ্ত ছিল। নবম পে স্কেল এবং বেতন কাঠামোর গেজেট প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে সরকারি ও আধা সরকারি অফিসে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত 4 ঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে। এর আগে 1-3 ফেব্রুয়ারি 2 ঘন্টা করে কর্মবিরতি পালিত হয়েছিল।
আজকে শুক্রবারের কর্মসূচি ছিল সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে। আজ শুক্রবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো 31শে জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের যে আশা ছিল তা সরকার পূরণ না করায় অবিলম্বে প্রতিবেদন বাস্তবায়ন ও সর্বনিম্ন বেতন 32,000 টাকা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলনে আছে। এর মধ্যে একজন উপদেষ্টা ফজলুল কবির বলেছেন যে বর্তমান সরকার এটি বাস্তবায়ন করবে না, পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে। সবকিছু মিলিয়ে গত 1.5 বছরে বাংলাদেশের রাজনীতি এক জটিল সমীকরণে দাঁড়িয়ে গেছে। একদিকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব যাচ্ছে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট সরকারি কর্মচারীরা রাস্তায় নেমেছেন নবম পে কমিশনের দাবিতে। নবম পে কমিশন বা সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সক্ষমতা আছে কি নাই সেসব বিবেচনা না করে আমরা বলতে চাই যে এই সরকার সরকারি কর্মচারীদেরকে হাতে রাখবার জন্য একটা মূল্য ঝুলিয়ে ফেলেছিল। সরকার ক্ষমতায় এসে একটা পে কমিশন গঠন করেছিল এবং সেই পে কমিশন গঠন করার পরে সেই কমিশন সরকারের শেষ মুহূর্তে এসে তাদের একটা সুপারিশ জমা দিয়েছে সরকারের কাছে এবং সেই সুপারিশ বাস্তবায়নের জন্য মূলত পে কমিশন আন্দোলন চলছে। এবং এই সুপারিশ বাস্তবায়ন আসলে সত্যিকার অর্থে পরবর্তী সরকারও করতে পারবে না, কারণ বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হবে। আমাদের যে বাজেট, সেই বাজেটের প্রায় 12 থেকে 15% অর্থ এই বর্ধিত মানে সুপারিশটা বাস্তবায়ন করতে গেলে লাগবে, কিন্তু সেই সক্ষমতা সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের নেই। সরকার যেটা করতে পারত যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের যে লাগামহীনতা সেটিকে কন্ট্রোল করতে পারত, কিন্তু সেটি না করে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা মূল্য ঝুলিয়েছে। এই মূল্যটা মূলত এদেরকে হাতে রাখবার জন্য। এটি বাস্তবায়ন যদি করতে না পারে সামনে নির্বাচন নিয়ে খুব বড় ধরনের একটা ঘটনা হতে পারে। অনেকেই প্রশ্ন করছেন যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই দুটি ইস্যু কি সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে? এই গণ অসন্তোষ কি এতটাই তীব্র হয়ে যে নির্বাচন ছাড়াই সরকারের বিদায় ঘন্টা বাজিয়ে দেবে? সরকার পতেঙ্গা কন্টেনার টার্মিনালের পর এবার নিউ মর্নিং কন্টেনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এনসিটি বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজেরাই চালায়। এখান থেকে বছরে শত শত কোটি টাকা আয় হয়। এখন বিদেশি কোম্পানিকে দিলে সেই লাভের একটা বড় অংশ দেশের বাইরে চলে যাবে। বন্দরের হাজার হাজার শ্রমিক ও বার্থ অপারেটর এখন অনিশ্চয়তায়। তারা মনে করছেন বিদেশি কোম্পানি এলে তারা কাজ হারাবেন অথবা তাদের উপর শোষণ বাড়বে। বন্দর একটি স্পর্শকাতর জায়গা। সমালোচকদের মতে কৌশলগত এই সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। সরকার বিদেশিদের হাতে দেওয়ার পক্ষে নানা রকম যুক্তি খাড়া করছেন। সরকার বলছে দক্ষতা বাড়াতে এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেতে বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হলো, ভোটের আগে কেন এত তাড়াতাড়ি? এই সিদ্ধান্ত কি কোনো বিশেষ দেশকে বা শক্তিকে খুশি করার কৌশল? এই যে শ্রমিকদের ধর্মঘট ইতিমধ্যে চলমান আছে, এটি যদি একদম লাগাতার আপনি যে দমন করুন না কেন, এই দমনটা যদি একদম লাগাতার একদম শাটডাউনের রূপ নেয়, তবে গোটা দেশের আমদানি রপ্তানি অচল হয়ে যাবে। আর অর্থনীতি স্থবির হওয়া মানে সরকারের নিয়ন্ত্রণ হারানো। এবার আসা যাক দ্বিতীয় ইস্যুতে, পে কমিশন। সরকারি কর্মচারীরা সাধারণত সরকারের ভোট ব্যাংক এবং প্রশাসনের মেরুদণ্ড হিসেবে পরিচিত, কিন্তু আজ তারাই রাজপথে। কেন? 2015 সালের শেষ পে কমিশনের পর বাজারে দাম বেড়েছে কয়েক গুণ। গত 10 বছরে 5% ইনক্রিমেন্ট দিয়ে কি আর বর্তমান বাজারে টিকে থাকা সম্ভব? এটাই যৌক্তিক। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অবস্থা এখন সবচেয়ে করুণ। তারা সরাসরি বলছেন পে কমিশন দিন, নয়তো আমরা কর্মবিরতিতে যাব।
ইতিহাস বলে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যখন সরকারের বিপক্ষে অবস্থান নেয় তখন প্রশাসনের চাকা অচল হয়ে পড়ে। নির্বাচনের আগে প্রশাসনকে হাতে রাখা যে কোনো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি এই 20 লাখ কর্মচারী এবং তাদের পরিবার ক্ষুব্ধ থাকে, তবে মাঠ পর্যায়ে নির্বাচনী কাজ পরিচালনা করা সরকারের জন্য অসম্ভব হয়ে পড়তে পারে। এটি কোনো সাধারণ আন্দোলন নয়, এটি সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার মতো একটি নীরব বিপ্লব। এখন জনমনে প্রশ্ন আসছে যে এই দুই ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন ছাড়াই, নির্বাচনের মাত্র কয়েকদিন আছে, 1 সপ্তাহেরও কম, মাঝখানে 5 দিন সময় আছে। এই 5 দিনে আন্দোলন কি তীব্র থেকে তীব্রতর হতে পারে? অমূলক কিছু নয়। বিশেষ করে আজকে শুক্রবারে সরকারি কর্মচারীদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, কমপক্ষে 15 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং সংখ্যাটা আরো বেশি হতে পারে। গণমাধ্যম বলছে 15 জন। আজকে এই গুলিবিদ্ধ হবার প্রতিবাদে যদি সরকারি কর্মচারীরা শাটডাউন করে, ওদিকে বন্দর শাটডাউন করে, তাহলে বন্দর থেকে কোনো পণ্য যদি নেওয়া না করা যায়, আপনার বাজারে যে পণ্য আছে পণ্যের শর্টেজ হবে এবং শর্টেজ হওয়ার শঙ্কা তৈরি হবে। শঙ্কা থেকে বাজারে পণ্যের দাম হু হু করে বাড়বে। অন্যদিকে সরকারি কর্মচারীরা যদি সকল প্রকার রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে বিরত হয়, শাটডাউন করে, আপনি সরকার, আপনি উপদেষ্টা পরিষদের কয়েকজন, আপনারা কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এই যে বন্দর শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, বিভিন্ন বন্দরে তাদেরকে বদলি করছেন, তাদের দুর্নীতির তদন্তের জন্য চিঠি দিচ্ছেন, দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করছেন, এইভাবে দমন পীড়ন করে তো হবে না, কোনোভাবেই সম্ভব নয়। এতে করে পুরো সিস্টেম কলাপস করতে পারে। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, জামাত, বিএনপি, এনসিপি, তারা আবার সরকারের সমর্থক, তারা সরকারের পক্ষে কাজ করবে। কিন্তু তারাও সরকারের পক্ষে কাজ করলে, ধরে নিলাম এই বন্দর শ্রমিকদেরকে আয়ত্ত আনবার চেষ্টা করলো এবং বন্দর শ্রমিকদের আন্দোলন যারা করছে তারা জাতীয়তাবাদী শ্রমিক দল, বিএনপির একটা অঙ্গ সংগঠন। আবার সরকারি কর্মচারীরা কোন দল? সরকারি কর্মচারীদের তো আবার দল প্রকাশ করার কোনো সুযোগ নেই সরাসরি, তারা যেটাই হোক না কেন। কিন্তু রাজনৈতিক শক্তি যদি এদেরকে ম্যানেজ করে ফেলে তাহলে ম্যানেজ হয়ে যাবে। এইভাবে কিন্তু গত 1.5 বছরের নানা আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছে, আর মাথাচাড়া দিয়ে ওঠার পরেও সেই আন্দোলন দমন হয়ে গেছে শুধুমাত্র বিএনপি, জামাত, এনসিপি সরকারের সাথে থাকবার কারণে। অন্যদিকে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই মুহূর্তে নেই। এখন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের ব্যানার বাদ, আওয়ামী লীগের ব্যানার ছেড়ে দিয়ে একজন সাধারণ মানুষের কাতারে নেমে আসে, তাহলে কিন্তু সরকার বলুন, এই রাজনৈতিক দলগুলো বলুন, সব কিন্তু বেকায় দেয়। এখন এই যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলোকে যদি আওয়ামী লীগ বা সাধারণ মানুষ, আমি আওয়ামী লীগ বাদ দিলাম, আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে কার্যক্রমে নেই, এই সরকারি কর্মচারী, বন্দর শ্রমিক এবং সাধারণ মানুষের আন্দোলন যদি এক সুতোয় গাঁথা যায়, তবে রাস্তায় শুধু রাজনৈতিক কর্মীরা নয়, সাধারণ পেশাজীবীরা নেমে আসবেন। আর যখন পেশাজীবী ও শ্রমিকরা রাজপথে একাকার হয়ে যান, তখন পৃথিবীর কোন সরকারই শুধু পুলিশ দিয়ে কিংবা সেনাবাহিনী দিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে না। সরকার এখন কি করবে? পে কমিশনের কি গেজেট প্রকাশ করবে? গেজেট প্রকাশ করে দিয়ে কি পরবর্তী সরকারকে আরো বিপদে ফেলবে? অন্যদিকে বন্দরের চুক্তি নিয়ে লোকছাপা না করে শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া কিংবা আপাতত ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তিটাকে স্থগিত করবে, এগুলো যদি করে তাহলে হয়তো নির্বাচন করে পার হয়ে যাবে। আর যদি না করে তাহলে 5 দিন সময় থাকতেও কিন্তু পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। ডিপি ওয়ার্ল্ড এবং পে কমিশন ইস্যু এখন আর কেবল প্রশাসনিক বিষয় নেই, এটি রাজনৈতিক মরণ বাঁচন লড়াইয়ে পরিণত হয়েছে। সরকার যদি এই সংকট নিরসনে ব্যর্থ হয়, তবে গণ আন্দোলনের ঢেউ নির্বাচন পর্যন্ত নাও পৌঁছাতে পারে। জনরোষের চাপে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। অন্যদিকে সরকারের ভেতরে একটা ষড়যন্ত্র সুপ্ত আছে বা বিদ্যমান আছে।
আজকে এই শুক্রবারে দেখবেন যে ইনকিলাব মঞ্চ নামে একটি ব্যানার আছে, যে ব্যানারটা আবারও রাস্তায় নেমেছে এবং সেই ব্যানারের সাথে গুলি বিনিময়ের মতো ঘটনা ঘটেছে, দু একজন গুলিবিদ্ধ হয়েছে, টানা হেস্টার ঘটনা ঘটেছে, তারাও যমুনা অভিমুখে হাবি তার বিচারের দাবিতে তারাও আবার সোচ্চার হয়েছে। আসলে শেষ মুহূর্তে এসেও আজকে যখন 5 দিন বাকি আছে তখনও মনে হচ্ছে নির্বাচন কি হবে, কিংবা নির্বাচন হলে সেটি কেমন হবে, কি হবে, নানান প্রশ্ন। সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুহূর্তে আজকে যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, আমরা কখনোই শুনিনি যে বাংলাদেশ কখনো এতটা অনিশ্চয়তার মধ্যে ছিল। নির্বাচন হবে কিনা, কিংবা নির্বাচন হলে কে ক্ষমতায় যাবে, বা কে বিরোধী দলে যাবে, বা কি হবে, আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কি, এই মুহূর্তে সত্যিকার অর্থে যেন সবকিছু একটা বিশাল প্যাচের মধ্যে আটকে গেছে। এই প্যাচগুলো কিভাবে ভাঙবে এগুলো আসলে আমাদের দেখতে হবে। আমরা দেখতে থাকি এবং অপেক্ষা করতে